স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের আয়োজন। আজ জানাবো বরিশাল বিভাগের জেলাগুলোর খবর। আর এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। হাতে লেখা আন্দারমানিক পত্রিকা আলো ফোটাচ্ছে পটুয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে। প্রতিদিন পায়ে হেঁটে গ্রামের পর গ্রাম ঘুরে নানা ঘটনার তথ্য সংগ্রহ করেন হাসান পারভেজ। পরে সেটি আবার সাদা কাগজে লিখে তৈরি করেন পত্রিকা, পৌঁছে দেন এলাকাবাসীর হাতে হাতে। হাসান পারভেজ পেশায় দিনমজুর হলেও প্রখর মেধাশক্তি আর ব্যতিক্রমী প্রতিভায় বদলেছেন নিজের ভাগ্য। নিয়মিত লিখছেন বহু পুরনো পদ্ধতিতে হাতে লেখা পত্রিকায়, যার নাম দিয়েছেন নিজ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর নামে, আন্ধারমানিক। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দুর্গম গ্রাম সোনাতলার মানুষের নানা সফলতা ও ব্যর্থতার গল্প লিখেন পত্রিকায়। প্রতিদিন পায়ে হেঁটে গ্রামের পর গ্রাম ঘুরে নানা ঘটনার তথ্য সংগ্রহ করেন, তারপর সাদা কাগজে লিখে ফটোকপি করেন। এরপর নিজের হাতেই তা মলাট লাগিয়ে বাড়ির উঠোনে রোদে শুকিয়ে তৈরি করেন পত্রিকা। প্রতি পিস পত্রিকায় খরচ হয় ৮ টাকা, যা লসে বিক্রি করেন ৫ টাকায়। ইচ্ছে থাকা সত্ত্বেও অর্থের অভাবে যারা পত্রিকা কিনতে পারেন না, তাদের বিনামূল্যে পড়ার সুযোগ করে দেন হাসান। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি আমাকে তুলে ধরেছেন হাতে লেখা পত্রিকার সম্পাদক হিসাবে। অজপাড়া গায়ে থেকে আমাকে তুলে নিয়ে দেখানো হলো এবং ইত্যাদি সহায়তায় আমি ২ লক্ষ টাকা সহায়তা পাই, যা দিয়ে আমি নিজে একটু বাড়ি করেছি। আমি ডিগ্রিতে অধ্যয়নরত, ইত্যাদি সহায়তা আমার লেখাপড়াটা চলছে। পত্রিকাটা আমি হাতে লিখে, এটার উৎস হলো যে আমার শ্রদ্ধেয় গুরু উপকূল অনুসন্ধানী সাংবাদিক জনাব রফিকুল ইসলাম মন্টু। আমার লেখালেখির ছোটোবেলা থেকে একটা ঝোঁক, তো আমি আমার লেখা কোনো পত্রিকা প্রকাশ করতে পারছিলাম না। কোনো মিডিয়া আমার পত্রিকা আমার লেখা নিচ্ছে না। আমি কবিতা লিখতাম, ছড়া লিখতাম, এগুলো নিচ্ছিল না। জীবনের যেমন স্টোরি তৈরি করতাম একটা মানুষের দিনমজুরির উপরে, সেগুলো কেউ পড়তো না। তো আমার স্যার বললো যে তুমি নিজেই একটা হাতে লেখো এবং তোমার গ্রামের মানুষের কাছে এই লেখাটা দাও, তারাই তোমার পাঠক হবে এবং তুমি লেখক, এখানেই তোমার একটা আত্মতৃপ্তিবোধ জাগবে। তো আমি প্রথম শুরু করলাম, তারপর দেখি যে না, অনেকে আমার লেখাটা পড়ে। শ্রমজীবী মানুষেরা, একজন গৃহিণী, সে আমার লেখা পড়লো। এবছর রেখা চাষ করছে, মিষ্টি কুমার চাষ করছে, লাউ চাষ করছে, তার গল্পটা আমি যখন লিখি সেই তার গল্পটা পড়ে, যে আসলে তো ভালো লাগে। তো এভাবে লিখতে লিখতে আমার ভিতরে উৎসাহ জাগলো যে বড় কোনো মিডিয়া, বড় কোনো গণমাধ্যম আমার লেখা যদি প্রকাশ না করো, তাহলে আমার গ্রামের মানুষ তো আমার লেখাটা পাঠে যাচ্ছে, এটাই তো আমার পাঠক। সেই থেকে আমার ভালো লাগা থেকে তো এভাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে গেলাম। তারপর তো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি আমাকে তুলে ধরলো, তারপর আমার পরিচিতি লাভ করলো। কোনো সরকারি সহায়তা আমাকে দেওয়া হয় নাই, আর কোনো এনজিও সংস্থা আমাকে সহায়তা করেনি। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে আমি যা সহায়তা পেয়েছি, তবে হ্যাঁ, আমি আমার লেখায় যারা অসহায় গরিব দারিদ্র মানুষ সরকারি সহায়তা তারা পেয়েছেন, এটাই আমার বড় আত্মতৃপ্তি বোধ। আমি নিজে ভালো আছি। লেখাপড়ার পাশাপাশি দিনমজুরির কাজ করে সংসারের খরচ বহন করেন হাসান, তাই প্রতিদিন লিখতে পারেন না পত্রিকায়। এজন্য প্রতি মাসে একবার পত্রিকা লিখে নিজেই পৌঁছে দেন এলাকাবাসীর হাতে। আমরা তো নামাজে যাচ্ছি, তখন ডেকে আমাকে সাথে এই পত্রিকাটা দিছে, এরকম তো আর কোথাও দেখি নাই। আগে দেখা যেত প্রিন্ট করে ছাপাইতো, আর এখন সে হাতে তুলে ধরতেছে, দেখে খুব মনোমুগ্ধকর। লেখার মাধুর্য আছে। ছোটোবেলায় লেখাপড়া করতো, মানে নাটক মাটক বহুত কিছু করতো, মানুষের দ্বারা যাইতো, লেখালেখি করতো। এই লিখতে 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 আস্তে আস্তে এই উনি আস্তে আস্তে ভালো সমাজে যায়, ভালো মানুষের দ্বারা যায়, আস্তে আস্তে বাড়তেই আছে। তারপর দেখি মানুষদের কিছু কিছু আইনা গরিবরা যারা আছে হাগুর দেয়, এবং একজন অসহায় মানুষ আইয়া ওনার দ্বারা কান্না কেটে পড়লে মানে দেখছি এই বর্ষাকালে আইসে বহুত মানে তেরফল কিনে দেয়। পত্রিকায় বেশিরভাগই উল্লেখ করা হয় যে গ্রামের হতদরিদ্র কারা আছে। দেখা গেছে একটা মানুষ অসুস্থ আছে, এটা পত্রিকায় লিখছে, লেখার পরে এর দ্বারা মনে করেন যে সাহায্য সহযোগিতা পায়। এরপর হচ্ছে গিয়া মনে করেন যে একটা মানুষ ঘর নাই, থাকতে পারতেছে না, এটাও হাসান ভাই মনে করেন যে পত্রিকায় উল্লেখ করে যে আসলে এই মানুষটা এই অসহায় আছে। দেখা গেছে যেরকম হোক, যে জায়গা থেকে হোক, হাসান ভাইয়ের মাধ্যমে এই মানুষটা একটা ঘর পাইয়ে উপকৃত হয়। আমি হাসান ভাইয়ের লাগে থাই, তার জন্য সহযোগিতা করি। সে ধরেন একখানে কাজ করতে গেলে আমাকে ডাকিয়ে নেয়, এই পেপার লেখে বা একটু পেপারে গাম লাগাইয়ে দিই। ব্যাখ্যানে দেখা গেছে গরিব অসহায় মানুষ আছে, তার দ্বারা যাইতে একটু একা ভয় কয়, আমার ভাই একটু মুখ্যণ যায়, তার সাথে আমি হাঁটি চলি এবং তার সাথে সহযোগিতা করি। এটা আমার খুবই আনন্দ লাগে। মানে গরিব মানুষ দেখা গেছে খাইতে পারেন, অসহায় মানুষ, তার বাড়ি যাইয়া তার খোঁজখবর নিয়ে তার কিছু দান দিলে, টাকা দিলে, পয়সা দিলে, চাল দিলে, এইভাবে সাহায্য করে। কারণ ওপার গরিব মানুষ আছে, সেখানে যে একটা মসজিদ, 5টা মসজিদ দিয়েছে, মসজিদে যাইয়া তার সাথে যাই কাজ করি এবং সে মোর কিছু দিন মজুরি দিলে তাই আমি চলি ফিরি খাই।
2019 সালে আত্মপ্রকাশ পাওয়া আন্ধারমানিক আলো ফোটাচ্ছে প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভেঙে পড়েছে ছাদ, খসে পড়েছে পলেস্তার। চরম ঝুঁকি নিয়ে এভাবেই চলছে ঐতিহ্যবাহী ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। কর্তৃপক্ষ বলছে যে নতুন ভবন নির্মাণ হলেই সব সমস্যার সমাধান হবে। প্রথমে দেখলে মনে হবে ভুতুড়ে কোনো পরিত্যক্ত ভবন। ভেঙে পড়েছে ছাদ, খসে পড়েছে দেয়ালের পলেস্তরা। ভেতর কিংবা বাহির অবকাঠামো দেখে বোঝার উপায় নেই এটি একটি বিদ্যালয়ের ভবন। এরই মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে চলছে ঐতিহ্যবাহী ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। 50 বছরের পুরাতন এই স্কুল ভবনটির সবগুলো ক্লাসরুমই এখন জরাজীর্ণ। সৃষ্টি হয়েছে চরম স্যাঁতস্যাঁতে পরিবেশ। ফলে কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশও হচ্ছে বাধাগ্রস্ত। প্রতি মুহূর্তই কাটছে আতঙ্কে। তো আমরা যখন ক্লাস করতাম তো প্রায় সময় এগুলো ভেঙে পড়তো। আমরা খুবই আতঙ্কিত ছিলাম যে কখন এগুলো ভেঙে পড়ে, এবং মাঝে মাঝে ভেঙে পড়ছেও। এবং সাময়িকভাবে এগুলো রিপ্লেসমেন্ট করা হলেও এই ধরনের কোনো বড় ধরনের পরিবর্তন এখনো পর্যন্ত করা হয়নি স্কুলে। যদি অচিরে এই বিদ্যালয়টি ঠিক করা না হয় তাহলে বিদ্যালয়টি হয়তো বা ভেঙে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটাতে পারে বা বড় ধরনের দুর্ঘটনার কোনো সম্মুখীন হতে পারে, যাতে অনেক হতাহতের সংখ্যাও হতে পারে। আমাদের স্কুলের যে দেয়াল খসে পড়ে আমার বন্ধুরা গায়ে পড়ছে, তারা আমরা চাই যে আমাদের স্কুলটা সুন্দরভাবে গোছানো থাকুক। আমাদের স্কুলে উপরের যে ক্লাসটা সেগুলো খুশি করে আমাদের এর মধ্যে একটা বন্ধুর গায়ে পড়েছে, আমরা অনেক আতঙ্কে আছি। আমরা চাই আমাদের স্কুলটা আরও উন্নত হোক। এদিকে সন্তানকে স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরা। শিক্ষক কর্মচারীরাও থাকেন শঙ্কায়। বিভিন্ন জায়গায় প্লাস্টার ভেঙে পড়ছে, দেখা যাচ্ছে আমাদেরও আশেপাশে ভেঙে পড়তেছে। ছাত্ররা যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে। অতএব দ্রুত এই বিল্ডিংটার সংস্কার এবং নতুন ভবনের জোর দাবি জানাচ্ছি। এখানে ছাত্রদের নিয়ে প্রতিনিয়ত যে ক্লাস করি সেখানে যেখানে অ্যাকোমোডেশন যে অবস্থা জরাজীর্ণ অবস্থায় আছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এখানে জেএসসি এবং এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়, কিন্তু অতীব দুঃখের বিষয় এই বিদ্যালয়টি অতি পুরনো এবং এর ছাদ এবং ছাদের প্লাস্টার এখন খুবই দুর্বল। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সবসময় আসলে আতঙ্কিত থাকতে হয়, যেমন আমাদেরও আতঙ্কিত, কর্তৃপক্ষেরও আতঙ্কিত থাকতে হয়, স্টুডেন্টেরও আতঙ্কিত থাকতে হয় কখন জয়েল ভেঙে পড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, 6 তলায় একটি ভবন নির্মাণের কাজ শুরু হওয়ার কথা থাকলেও বর্তমানে তা আটকে আছে। বিদ্যালয়টি নানাবিধ সমস্যা রয়েছে, তার ভিতর অন্যতম সমস্যা হলো বিদ্যালয়ের যে মূল একাডেমিক ভবন, সেই একাডেমিক ভবনটি জরাজীর্ণ অবস্থায় আছে। এই বিষয়ে আমি নির্বাহী প্রকৌশলী ঝালকাঠি মহোদয়ের সাথে এবং তার অফিসের অন্যান্য প্রকৌশলীদের সাথে একাধিকবার ফোনে এবং নিজে অফিসে যেয়ে তাদের সাথে আলাপ আলোচনা করেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন যে অতি শীঘ্রই পশ্চিম পাশের যে ভবনটির সংস্কারের কাজ চলছে তা সম্পন্ন করে হস্তান্তর করবেন। তিনি আমাকে আরও জানিয়েছেন যে বিদ্যালয়ে একটি 6 তলার নতুন ভবনের টেন্ডার হয়েছে। পূর্বের টেন্ডারটি বাতিল হবে, নতুন করে আবার টেন্ডার করে তারা অতি শীঘ্রই কাজ শুরু করবে বলে আমাকে আশ্বস্ত করেছেন। 1872 সালে মহারাজগঞ্জ হাই স্কুল নামে যাত্রা শুরু করা এ বিদ্যাপীঠ ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় নামে 1909 সালে জাতীয়করণ হয়। বর্তমানে 13 একর জমিতে ঐতিহ্যবাহী স্কুলটিতে 2 শিফটে 1700 শিক্ষার্থী লেখাপড়া করছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আমিষের দামে যখন হাহাকার তখন নিরামিষই ভরসা। বরিশালে আসতে শুরু করেছে শীতের সবজি, আর এতে কমতে শুরু করেছে দাম। এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের জীবনে। মুরগি, ডিম, গরুর মাংসের দাম যখন বৃদ্ধি তখন নিরামিষেই মানুষের স্বস্তি। আর সেই নিরামিষের উপকরণ সবজির বাজারেও কিন্তু এখন বেশ স্বস্তি এসেছে। এই কারণে যে শীতের আমেজ যখন পড়তে শুরু করেছে তখন বরিশালের বাজারেও সবজির আমদানি ঘটছে বেশ। আর যার কারণে প্রতিদিনের যে কাঁচা তরকারি, শাকসবজি, লাউ সহ অন্যান্য যে কাঁচা তরকারিগুলো আছে সেগুলোর দাম কিন্তু বরিশালে কমছে। প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি আজ বরিশালে কোন পণ্যের কি দাম আছে। ভাই লাউ বেচতে আছে 35, মূলো 15, পেঁপে 35, ফুল চলতে আছে 20 টাকা, আবার বিট চলতে আছে যাইয়ে 30 টাকা,
কাঁচা টমেটো আছে 50 টাকা, পাকা টমেটো আছে 140, আর গাজর হইলে 80 টাকা। এখন যে দাম বলছে এখান থেকে 10 টাকা 20 টাকা এমনকি 30 টাকাও অনেক পণ্যের দাম ছিল বেশি, সেখান থেকে কিন্তু এখন অনেকটাই কমে এসেছে। বলা যায় যে শীত আরও কিছুটা বৃদ্ধি পেলে এবং এই মৌসুম আরেকটু যখন সামনে আগাবে তখন এই যে তরিতরকারি যেগুলো বাজারে এসেছে সেগুলোর দাম আরও কমবে এমনটাই মনে করছেন এখানকার ব্যবসায়ী। চলুন ভিতরে যে আরও কি কি পণ্য এসেছে সেগুলোর কি হাল হকিকত। বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর পাড়ে লঞ্চঘাট এলাকায় অবস্থিত বরিশাল বহুমুখী সিটি মার্কেট। সেই বহুমুখী সিটি মার্কেট এলাকাতেই এই কাঁচা তরিতরকারির পাইকারি বাজার। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে প্রতিদিন সকালে কাঁচা তরকারি এসে পৌঁছে এবং এখান থেকে আবার দেশের বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। আমরা একটু কথা বলার চেষ্টা করি যে এখানে যারা ব্যবসা করছেন তাদের কাছে, যে কোথা থেকে এই তরকারিগুলো কাঁচা তরকারিগুলো আসে এবং দেশের কোথায় কোথায় যায়। এখানে আসছে যশোর, সাতক্ষীরা, ঈশ্বরদী, পাবনা, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে। এখান থেকে আবার কোন কোন এলাকা থেকে মানুষ কিনে নিয়ে যায়? ভোলা, নরসিটি, জালকাঠি, বাবুগঞ্জ, গৌরনদী, বিভিন্ন জায়গায়। কত বছর যাবত এখানে কাজ করছেন? এখানে 33 বছর ধরে কাজ করি। আজ এখানে কি কি তরকারি আছে এই বাজারে? এখন সব তরকারি, নতুন আলু, পেঁয়াজ কলি, বেগুন, সিম, টমেটো, মূলা, ফুলকপি, বাঁধাকপি, সব তরকারি এখানে পাওয়া যায় পাইকারি। আজকে দাম কেমন? আজকের কম। হ্যাঁ, আজকের ফুলকপির কেজি 20 টাকা বেশি আমরা। মরিচ 70 টাকা বেশি, শালগম 30 টাকা কেজি বেশি আজকের, সিম 45 টাকা বেশি একটা, 70 টাকা বেশি একটা। কাঁচা তরিতরকারির দাম কমলেও খুচরা বাজারে এর দাম বেশি নেওয়া হচ্ছে এমন অভিযোগ করছেন এখানকার ব্যবসায়ীরাই। তারাই আমাদেরকে বলছিলেন যে দাম খুচরা বাজারে মানে এখানকার থেকে অনেক বেশি নেওয়া হচ্ছে। কি বিষয় একটু বলুন তো। এইটা বিষয় হয়েছে হলো এই যারা নিয়ে বিক্রি করে, দেখা গেছে আমরা কালকে ফুল বিক্রি করছি 20 টাকা কেজি, তারা নিয়ে 50 টাকা 40 টাকা বিক্রি করে। তাই এইটা তদারকি করবে হইলো ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেট করবে। আমরা আমাদের চার্জ টানানো আছে, আমরা কোনটা কি বেশি রেট সবই টানানো আছে। বেগুন বেশি 50 টাকা কেজি, খুচরো বাজারে আপনি কিনতে যাবেন 1 কেজি 70 টাকা লাগবে। শালগম মনে করেন ওটা 60 টাকার নিচে বিক্রি করে না। পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে যে বেশি নেওয়া হয় এই অভিযোগটি এখানকার যারা ব্যবসায়ী তারা নিজেরাই করছেন, আর ক্রেতাদের অভিযোগ তো রয়েছে। এই পরিস্থিতিতে ভোক্তা অধিকার সহ প্রশাসনের কঠোর নজরদারি থাকবে এবং তারা বাজার নিয়ন্ত্রণে কাজ করবে, এমনটাই আশা সাধারণ মানুষের। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। মাত্র 12 বছর বয়সে তিনি হারান দু চোখের দৃষ্টি। প্রচণ্ড অভাব অনটনেও বেছে নেননি ভিক্ষাবৃত্তিকে। মুদি দোকান দিয়ে চালাচ্ছেন সংসারের খরচ, লেখাপড়া করাচ্ছেন সন্তানদেরও। দর্শক, জানাবো বরগুনার মোহাম্মদ নুরুল্লাহর জীবনযুদ্ধের গল্প। দর্শক, দৃষ্টি প্রতিবন্ধী, দু চোখে দেখেন না, অসহায় এবং দরিদ্র পরিবারের সন্তান, কিন্তু তারপরে কোনো ভিক্ষাবৃত্তি করেন না এবং তিনি ব্যবসা বাণিজ্য করেন। নুরুল্লাহ বলছেন যে ইসলাম যেহেতু ভিক্ষাবৃত্তি পছন্দ করেন না, তাই তিনিও ভিক্ষাবৃত্তি পছন্দ করেন না। যত কষ্টই হোক তিনি ব্যবসা করে তার সংসার চালাচ্ছেন এবং এভাবেই তিনি চলছেন। যেভাবে আছেন তাতেই তিনি সন্তুষ্ট এবং সুখী, এমনটাই আসলে তার বক্তব্য। ক্লাস 4-এ পড়ছি, তো পড়ার পর দেখি চোখে মোটেও দেখি না, ল্যামে চুল পুড়ে যায়, তো আর কারেন্ট ছিল না, লেখাপড়া বাদ দিয়া এই এখন কি করবো, তারপর তো ব্যবসা বাদাম টাদাম বেশি টেসে এখন একটু দোকান দিছি। এই দোকান দিয়া এখন এই যে জীবিকা আল্লাহ রহমতে চলে। 2 ছেলে আমার, 2 ছেলে হওয়ার পর বড় ছেলে ইনশাল্লাহ বিয়ে পড়ে, ছোট ছেলে 7-এ পড়ে, লেখাপড়া করাই, আর এই যে আল্লাহ রহমতে জীবিকা আমি চালাই আল্লাহর রহমতে। তো আসলে আপনি তো চোখে দেখেন না, কিন্তু আপনার দোকানে যখন কোনো কাস্টমার আসে তখন তাদেরকে এই যে মালামাল দেয়া, কি মাল চাই, কোনটা দিবেন, এইটা আপনি কিভাবে আসলে দিতে পারেন? এটা তো একটা চাইলে আমি হাতে ধরলে কইতে পারি কোন জিনিসটা, একটু একটু তোগাইয়া দিলেও ব্যাপার। আমার একটা পছন্দ আছে, আমি মালটা থুই, এটা চাইলেই আমি দিতে পারি। যখন তখন আমি মালটা থুই, এইটা থুই, যেটা থুই ওইটা আমি লগ দিতে পারি, নাহলে একটু আতাইয়া একটু দেরি হয়। এই হাতে ধরলেই বলতে পারি যে আপনাকে কয় টাকার নোট দিছে, কত টাকা দিছে, সে কত টাকা পাবে, এইটা কিভাবে আপনি বুঝেন? এটা সেটা টাকাটাও আমি হাতের মাপে
বলতে পারি, হাতে পছন্দ হয়ে গেছে তো আমি ব্যবসা বাণিজ্য করছি, তো আরও ব্যবসা বাণিজ্য করতে আমরা টাকাটা হাতে দললি বলতে পারি এটা কয় টাকা। আপনি তো কাউকে দেখেন না, তো আসলে যদি আপনার দোকান থেকে কেউ বাকি নেয় বা কোনো কাস্টমার আসে তাদেরকে আপনি চিনেন কিনা? আসলে আমি একজন কাস্টমার তো আসলে তাই কণ্ঠে আমি চিনি, তাকে চোখে দৃষ্টিতে দেখি না, তার কথাই আমি পরিচিত। তা টাকা টোকা দিয়ে আমার মনি ওগুলো আবার থাকে, খেয়াল শক্তিটা আল্লাহ আমার খুব ভালো দেশে দেখি, আল্লাহর রহমতে আমি ওগুলো খেয়াল শক্তি রাখতে পারি। বাইরে এলো আমরা আলেম ওলামা যাই হোক, আমার চাচারা আলেম ওলামারা সবাই আছে, এই জন্য দেখি যদি ভিক্ষা করি এটা মানুষের মন্দ কয়, আমরা ব্যবসা বাণিজ্য করে যদি খাইতে পারি এইটাই আমি বুঝি খুব ভালো। আমরা ছোটোবেলা থেকেই দেখি এই নুরুল্লাহ ভাই মোটামুটি ব্যবসা করে, তো ব্যবসা করলে আমরা যদি যে কোনো একটা বিস্কিট চাই দোকানের ভিতরে থাকে, কিন্তু উনি হাতের হিসেরা দিয়া আমাদেরকে ওইটাই আনিয়ে দেয়। আমরাই তো ঠিক মতন চলতে ফিরতে পারে, কষ্ট হয়, কিন্তু তার সাথেও ভালো চলাফেরা করে এবং আর দুইটা ছেলে মেয়ে পড়ায়, এই ব্যবসা বাণিজ্যের উপর দেয়। তারপর তো ভিক্ষা করার সাথে তো ভালো, তার তো চলতে কষ্ট না, সে সুন্দর চলে, টাকা পয়সা সবই চেনে। আমরা চোখ বুঝলে টাকা চিনি না, কোনটা কয় টাকা নোট সে বলতে পারে, এটা কয় টাকার নোট, 100 টাকার না 50 টাকার সে বলতে পারে। সে একলা চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা মনে করি নুরুল্লাহর মতো যে যার অবস্থান থেকে যদি এমন মনোভাব নিয়ে চলতে পারি তাহলেই একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠন হতে পারে। আবু জাফর ছালে, চ্যানেল 24, বরগুনা। ভোলায় চাকরি মেলায় অংশ নিয়ে কর্মসংস্থান হলো 76 জন নারীর। বেকারত্ব গোছাতে পেরে খুশি চাকরি প্রার্থীরা, আর তরুণীদের চাকরি দিতে পেরে আনন্দিত খোদ নারী উদ্যোক্তারাই। ভোলা সদরের হাসপাতাল রোডের বাসিন্দা রোমানা আক্তার চাকরি মেলায় অংশ নিয়ে একটি মোবাইলের দোকানে চাকরি পেয়েছেন। বেকারত্ব ঘোচানোর আনন্দে আবেগে আপ্লুত হয়ে ওঠেন তিনি। সমস্যার কারণে পড়াশোনাটা বন্ধ হয়ে গেছে, দেন আমি এখানে শুনছিলাম, আমার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে শুনছিলাম যে এখানে ইএসডিওতে আপনার ট্রেনিং চলতেছে। তো আমি এখানে আইসা যোগাযোগ করার পরে এখানে আমি দীর্ঘদিন ট্রেনিং নিয়েছিলাম, নেওয়ার পরে সুইং মিসিংয়ের উপর ট্রেনিং নিয়েছিলাম, নেওয়ার পরে আমার এখন যেখানে ট্রেনিং নিয়েছে ওইখানে তারা আমার একটা জব প্লেসমেন্ট করে দিছে। শুধু রোমানা নয়, তার মতো এমন 76 জন দক্ষ নারী চাকরি মেলায় অংশ নিয়ে কর্মসংস্থান খুঁজে পেয়েছে। গেল শুক্রবার সারাদিন শহরের গ্র্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এই মেলা। 200 জন প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রত্যাশী নারী মেলায় নিবন্ধন করেন বলে জানান আয়োজকরা। প্রশিক্ষণার্থী কর্মসংস্থানে যুক্ত হয়েছে। আজকে আরও যে আমাদের নতুন যে প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষিত হয়েছে তাদের জন্য এই মেলাটির আয়োজন, এবং আমি যা বললাম যে এখান থেকে আমাদের একটি বড় অংশ কর্মসংস্থানের সাথে যুক্ত হবে। মেলায় বিভিন্ন নারী উদ্যোক্তারা স্টল দিয়ে অংশ নেন। তরুণীদের চাকরি দিতে পেরে খুশি তারা। হ্যান্ডিক্রাফট অ্যান্ড স্ক্রিন প্রিন্টের উপরে প্রশিক্ষণ নিয়েছি, আমার কাজ একদম সব কাজই শিখে গেছি। তো আজকে এখানে চাকরি মেলাতে এসেছি একটা কর্মসংস্থানের সুযোগ পাওয়ার জন্য। তো আমার ইউএনপি এখানে আমার কাজ হয়েছে, এটা আমার নিয়োগপত্র। ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম আসলে নারীরা আরও উন্নত করবে, প্রযুক্তির সহযোগিতায় নারীরা আরও এগিয়ে যাবে। আমি এটার বিষয়ে সব কাজ পারি এবং ম্যাম আমাকে খুব ভালো করে কাজটা শিখিয়েছে, তার জন্য আমি অনেক আনন্দিত। এটার মাধ্যমে আমার পরিবারের সমস্যা অর্থনৈতিক অবস্থা অনেক সচ্ছল হবে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী এখানে আমার কাছে সিভি জমা দিয়েছে, তো অলরেডি আমার 8-10 জন সিভি অলরেডি জমা পড়েছে। আমি এখান থেকে অলরেডি 5-6 জনের সিলেক্ট করেছি, অলরেডি আমি 3 জনকে নিয়োগ দিয়েও ফেলেছি। এখান থেকে আমরা কাজ শিখে ওদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে। ওদের দক্ষতা দেখে আমার কর্মস্থানে ওদেরকে আমি চাকরি দেব, যাতে আমার ব্যবসার পাশাপাশি ওরাও যাতে একটু স্বাবলম্বী হতে পারে। চাকুরি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুর হোসেন। এ সময় তিনি চাকরি প্রাপ্ত সবার হাতে নিয়োগপত্র তুলে দেন। এরকম কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারলে ভোলাবাসী অনেকেই উপকৃত হবে। বিশেষ করে আমাদের মা ও বোনেরা যারা বিভিন্ন ধরনের কাজ শিখে কাজ শেখার উদ্যোগ নিয়েছে এবং এই কাজ শিখে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান প্রশিক্ষণ দিচ্ছে, ইএসডিও বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলছে এবং এইভাবে এসে জব ফেয়ারে কর্মসংস্থানের সৃজন হচ্ছে। স্কুল থেকে ঝরে পড়া 15 থেকে 24 বছর বয়সী মেয়েদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ট্রেড ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও নামের একটি বেসরকারি সংস্থা। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে গত 1 বছরে 885 জন বিভিন্ন কর্মক্ষেত্রে যোগ দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদও ভিন্ন গল্পে আবারও হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।